আমাদের গার্মেন্টস শিল্প কিন্তু ভালো করছে, ঠিক আছে। আমাদের যদি খারাপ বলবো না আমি, ওইটাকে আমি বলবো এইভাবে যে মানুষের যেহেতু ওয়েট অ্যান্ড সি অবস্থায় আছে, মানে সে তার কিন্তু ধরেন একটা জিনিস কেনার সামর্থ্য আছে কিন্তু সে কিনছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম একটা রিয়েল এস্টেটের ব্যাপারে, ওই সেক্টরটা আমি বলবো যে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। ওটার সাথে রিলেটেড যদি আপনি ধরেন সিমেন্ট ইন্ডাস্ট্রি যদি ধরেন, আপনি যদি ধরেন স্টিল ইন্ডাস্ট্রি যদি ধরেন, এর সাথে যদি আর রিলেটেড যেগুলো আছে ওগুলো কিন্তু সবগুলো কিন্তু স্লো ডাউন, বিকজ বায়ার নাই, ওই জায়গায় কিন্তু স্লো ডাউন। কমোডিটি ইজ ডুইং গুড, বিকজ কমোডিটিটা ইজ সামথিং লাইক দ্যাট যে মানুষের খেতে হবে, অথবা চাল ডালের ইম্পোর্ট কিন্তু বেড়েছে, ঠিক আছে, যেটা আমরা দেখতেছি। প্লাস আপনি ধরেন আমাদের গভর্নমেন্টের সাবসিডি দিয়ে ফার্টিলাইজার, বিকজ আমি প্রথমেই বলেছি আমরা বেসিক্যালি কি আমরা কিন্তু কৃষি নির্ভর দেশ। আমাদের কিন্তু এখনও মানে 85% লোক কিন্তু গ্রামেই থাকে, 15% লোক শহরে থাকে। সো ওই জায়গায় কিন্তু গভর্নমেন্টের সাবসিডি দিয়ে কিন্তু এগ্রিকালচার ফার্টিলাইজারটা কিন্তু টাইমলি কিন্তু যেসব সময় যেসব ফলন হওয়া দরকার, যেসব সার আসা দরকার, যে ফার্টিলাইজার, ওগুলো কিন্তু আমাদের টাইমলি গভর্নমেন্ট কিন্তু ইম্পোর্ট করে। এবং আমাদের মতো প্রাইভেট ব্যাংক কিন্তু আগে দেখা যেত কি এই জায়গায় কম ফোকাস ছিল, গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো এগুলো করতো। সেই জায়গায় কিন্তু আমাদের প্রাইভেট ব্যাঙ্কগুলোকে কিন্তু গভর্নমেন্ট এখন ডেকে বলছে যে আপনারা আমাদেরকে ইম্পোর্ট করার করেন, যে বিকজ একটা ডলারের ব্যাপার থাকে। তো এখানে যেহেতু পেমেন্টটা ডলারে করতে হবে, যেখানে আগে সরকারি ব্যাংক করতো, ওদের একটু যেহেতু ডলার একটু ক্রাইসিস হলো, তখন প্রাইভেট ব্যাংকের কাছে আমরাও কিন্তু লাস্ট 2-3 ইয়ার্সে কিন্তু আমরা বেশ ফার্টিলাইজারের কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। পাওয়ার সেক্টর, ঠিক আছে, পাওয়ার সেক্টর তো ইটস ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। সেখানে কিন্তু ধরেন পাওয়ারের জন্য কিন্তু তেল লাগে, পাওয়ারের জন্য কিন্তু কোল লাগে, ওগুলো কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো কিন্তু এগিয়ে আসছে এগুলো করার জন্য। আগে ম্যাক্সিমাম সময় কিন্তু সরকারি ব্যাঙ্কগুলোই করতো। রেমিটেন্স যেটা আমার আসছে তার কিন্তু দেখা যায় কি অনেক পার্সেন্টেজ আমার কিন্তু আনঅফিসিয়ালি আসছে। আমার পার্সোনাল ভিউজ হচ্ছে যে গভর্নমেন্ট যদি এই জায়গায় যদি ফোকাস করে তাহলে আমাদের ফরেন কারেন্সি বাড়বে, প্লাস একটু স্কিল লেবার যদি আমি আর করতে চাই তাহলে কিন্তু আমার এই মানে আমার তখন এক্সপোর্টের উপরে একদম 100% ডিপেন্ড করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু আমি এই জায়গায় কিন্তু আমার একটা কমফোর্ট জোনে আমি চলে আসতে পারবো। আমি যে $60-80 বিলিয়ন যদি আমি ওয়েজ আর্নার্স থেকে পাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মতো একটা ছোট দেশ এই গুড এনাফ ফর ইম্পোর্ট পেমেন্ট। রিসেন্টলি যে আপনার যেটা বললো তাতে আপনার অবজারভেশন কি আসলে কেন বাড়ছে আসলে? এইটা আমি বললাম যে আমি বললাম যে মানুষের শুধু কি নাম্বার অফ পিপল বাড়ছে সেটা নাকি না, মানুষ অফিসের চ্যানেলে পাঠানো শুরু করছে বেশি, ঠিক আছে। কারণ আমাদের দেশে আমরা কিন্তু বিভিন্ন আপনাদের পত্রপত্রিকায় কিন্তু এইভাবে কিন্তু প্রচার করা হচ্ছিল এবং বিভিন্ন ধরনের রেমিটেন্স ফেয়ার হচ্ছে বাইরে, যে ব্যাঙ্কগুলো গেছে অনেকগুলো ফেয়ার অ্যাটেন্ড করতে। সরকার থেকে কিন্তু এই জিনিসটা খুব সিরিয়াসলি নিচ্ছে যে আপনারা সবাই অফিসিয়াল চ্যানেল পান, এটাতে দেশের উপকার হবে। মানুষের যত কথা বলেন, একটা বাইরে যে বাঙালি থাকে তার কিন্তু দেশের প্রতি একটা তার দেশ প্রেম বা ভালোবাসা অনেক বেশি থাকে। সে যখন আমি যেরকম সত্যতা বলে, আমি যখন দেশের বাইরে যাই, আমি যখন দেখি যে একটা বাঙালি ট্যাক্সি ড্রাইভার, আমি তাকে প্রথমে জিজ্ঞেস করি যে তুমি যে দেশের বাইরে টাকাটা পাঠাও কীভাবে পাঠাও, হ্যাঁ, তখন সে বলে আগে বলতে চাই যে স্যার যে বলে দিই টাকা দিয়ে দে বাড়িতে, এখানে টাকা দিই। আমি যে কেন আপনার এই টাকাটা যদি আপনি অফিসিয়াল চ্যানেলে পাঠান কিন্তু আমার দেশের উপকার হয়। এই প্রচারটা কিন্তু আমার মনে হয় গত 6 মাস 8 মাস ধরে কিন্তু সব সেক্টর থেকে হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট থেকে হচ্ছে, ব্যাঙ্কিং সেক্টর থেকে হচ্ছে, এবং আমি মনে করি প্রাইভেট সেক্টরও আছে, সবাই চাচ্ছে যে অবশ্যই। এই কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন 1.7 থেকে এক্সচেঞ্জ রেটের ফ্লেক্সিবিলিটি তো মনে হয় এক্ষেত্রে কিছুটা কন্ট্রিবিউট করতেছে আর কি। ওটা তো ধরেন এক্সচেঞ্জ রেটটা তো ধরেন ইটস ডিপেন্ড অ্যাবসলিউটলি গ্লোবাল মার্কেটের সাথে হিসাব করে, ঠিক আছে। ওরা একটা ভালো বেনিফিট পাচ্ছে, আবার গভর্নমেন্ট আবার ইনসেন্টিভ দিচ্ছে, ঠিক আছে। আগে ছিল 2.5, এখন 5% দিচ্ছে। সো আর এইটাও চিন্তা করতেছে না আমারটা অফিসিয়াল চ্যানেলে যাচ্ছে, তো এই কারণে কিন্তু বাড়ছে। আমি মনে করি এটা আরও বাড়বে। আপনার কামিং ইয়ার যদি দেখেন, আমার মনে হচ্ছে যে এটা আরও বাড়বে। আমরা নিজেরাও দেখতেছি যে প্রতিদিন আপনারা দেখবেন যে প্রতি উইকে কিন্তু আপনারাই নিউজ করেন যে এক সপ্তাহে $138 কোটি আসছে, হ্যাঁ। সো ইটস এ ভেরি গুড সাইন, হ্যাঁ। এগুলোই কিন্তু আসলে মানুষের প্রচারের মাধ্যমে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ হচ্ছে। এবং আমাদের যে ধরেন বর্তমান যে আমাদের যে সরকার আছেন, যেটা আমরা বলি অন্ত বলি বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলি, ওনারাও কিন্তু বাইরের দেশে যেয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এমবিসির মাধ্যমে কিন্তু প্রচার করার চেষ্টা করতেছে। এবং আমি মনে করি বাইরের দেশে যে দূতাবাসগুলো আছে ওরা যদি আরেকটু মানে প্রোঅ্যাক্টিভলি যদি ইনভলভ হয় তাহলে আপনি দেখবেন যে আমাদের রেমিটেন্স আর অনেক। আপনাদের ব্যাংকের মাধ্যমে আসলে রেমিটেন্স
আর্নিং বাড়ানোর জন্য আসলে মানে আপনাদের দিক থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? আমাদের দেশ থেকে আমাদের রিসেন্টলি আমাদের একটা টিম মিডল ইস্ট ভিজিট করে এসেছে। ওখানে এক্সচেঞ্জ হাউসের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা রিসেন্টলি টার্গেট করছি আমরা যেসব বড় বড় রেমিটেন্স হাউসের মাধ্যমে টাকাগুলো আসে সেগুলো যেসব সাথে আমাদের রিলেশনশিপ নাই ওই রিলেশনশিপগুলো আমরা ডেভেলপ করতেছি। ইভেন আমাদের যারা আছে, কারণ একটা এক্সচেঞ্জ হাউস তো অনেক জায়গা থেকে তারা কালেক্ট করে, আমরা আবার ওখানে বাঙালিদেরকে নিয়ে কিন্তু আমরা আবার একটা মিটিং করার চেষ্টা করতেছি। সামনে আমরা আবার যাব, যে একটা ফেয়ার করার চেষ্টা করতেছি, যে আমরা ফেয়ার করে এমবিসির সাহায্য নিয়ে এরকম বাঙালি যারা কাজ করছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করতেছি, যে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে তোমরা অফিসিয়াল চ্যানেলে পাঠাও। এবং আমার মনে হয় যে আমরা এই গত 6 মাসে কিন্তু আমাদের কিন্তু কয়েকটা প্রোগ্রাম কিন্তু আমাদের দেশের বাইরে আমাদের কিছু টিম গিয়েছে এবং এক্সচেঞ্জ হাউসে কথা বলেছে। এবং রিসেন্টলি আমাদের সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জ হাউস বাংলাদেশে সবচেয়ে যে রেমিটেন্স আনে তাদের সাথে আমাদের মিটিং হয়েছে লাস্ট উইকে। সেখানে দে আর অলসো পজিটিভ যে ঠিক আছে ওরা আমাদের সাথে করবে। সো আমি মনে করে কান্ট্রি যদি আমি বলি এক বাক্যে, ইনশাল্লাহ একটা ভালোর দিকে যাচ্ছে। আমরা সবসময় কিন্তু আমরা যে মানুষের যে টাকাটা আমার কাছে জমা দেয়, যে ডিপোজিট যেটাকে বলি, যে ডিপোজিটটাকে আমরা ধরা হয় যে লাইবিলিটি বলি আমরা, আমানতটাকে আমরা সবসময় কিন্তু প্রায়োরিটি দিই। হ্যাঁ, বিকজ এটা পাবলিক মানি, এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে। যে কারণে এই আমানতটাকে আমরা কিভাবে এটা আমরা বিভিন্ন আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য আছে যেসব জায়গায় আমরা মনে করি যে এই আমানতটা যদি আমি সঠিক পথে যদি আমি আমার ব্যয় করতে পারি, আমানতটা যদি আমি লোন হিসেবে দিতে পারি, যেখান থেকে আমি আমার আমানতটা ফিরে পেতে পারি, টাকাটাকে তুমি সঠিকভাবে রাখা এবং শেয়ার হোল্ডারকে কিছু দিতে হবে, ওই দুইটা জায়গায় কিন্তু আমাদের কিন্তু সবসময় প্রায়োরিটি সবসময় বেশি ছিল। যে কারণে আপনি দেখবেন যে আমরা কিন্তু কোনো দিনই যে ঢাকা ব্যাংক খুব কনজারভেটিভ স্টাইলও ছিল না, খুব অ্যাগ্রেসিভও ছিল না। আমরা মার্কেটের সাথে, আমরা ব্যবসার সাথে যে এবং ভবিষ্যতে কোন ব্যবসা ভালো হবে, কোন সেক্টরটা ভালো হবে, সেসব জায়গায় কিন্তু আমাদের যে আমানতটাকে আমরা বেশি ওই জায়গাটাতে আমরা লোন দিয়েছি আর কি। তো যে কারণে দেখবেন যে আমাদের ওভারঅল যে লাস্ট 30 ইয়ার্সে যদি আপনি দেখেন যে ব্যাড লোন যেটাকে বলা হয়, ঠিক আছে, এনপিএল যেটাকে বলা হয়, সেখানে কিন্তু যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ডে যে বা বাংলা ব্যাংকের যে গাইডলাইন আছে যে পরিমাণ থাকতে হয় পার্সেন্টেজ ওয়াইজ, আমরা কিন্তু ওইটা অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি। এবং কিছু কিছু চেঞ্জের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এনপিএলের পরিমাণটা বেড়ে যায়। যেমন ধরেন এখন বর্তমান সিচুয়েশান যদি আমি ধরি যে আমাদের গত 1 বছরে যে পরিবর্তনটা, রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে, ওখানে দেখা যাচ্ছে যে ডেফিনেটলি ব্যবসায় যারা করেন তাদের একটা ইম্প্যাক্ট এসেছে। তো যখন একটা ইম্প্যাক্ট আসে তখন কিন্তু ব্যবসাটা স্লো হয়ে যায়। তো স্লো হয়ে গেলে কিন্তু আমার রিকভারিটাও স্লো হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় একটু এনপিএলটা একটু খারাপের দিকে যেতে থাকে। তো সেই জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি এই বছর কিন্তু ওই জায়গায় আমাদের ফোকাসটা সবচেয়ে বেশি। আমি মনে করি যখনই আপনি দেখবেন যে ইলেকশনটা আসবে, ইলেকশনের পরপরই কিন্তু টোটাল সিনারি উইল বি চেঞ্জ। এটা আমি বলবো যে আসলে এটা ওভারনাইট তো ব্যাপার না, এটা তো সময়ের ব্যাপার। বাট আমরা এই বছর যে টার্গেটটা নিয়েছি যে আমরা আগামী বছরের ভিতরে ইনশাল্লাহ যে আমরা নট অনলি খালি রেমিটেন্সের যে সাইডে না, আমরা ইনশাল্লাহ টপ 5 ব্যাংকের ভিতরে থাকার চেষ্টা করছি। সব ইন্ডিকেটর প্যারামিটার যদি ধরেন ইনশাল্লাহ আমরা টার্গেট আছে আমরা আগামী বছরের দিকে আমরা টপ 5 ব্যাংকের ভিতরে ইনশাল্লাহ থাকবো। আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ফোকাসটা হচ্ছে সবচেয়ে বেশি। এটা গার্মেন্টস হতে পারে, স্টিল ম্যানুফ্যাকচারিং হতে পারে, আরও অনেকগুলো সেক্টর। এই জায়গায় নট অনলি যে আমাদের না, আমি যদি ব্যাংকিং সেক্টর এই ইন্ডাস্ট্রিতে দেখা গেছে অন অ্যান অ্যাভারেজ 60 to 70% এই সেক্টরটার সবচেয়ে বেশি এক্সপোজার থাকে। প্লাস
ঢাকা রিজনও যদি আপনি দেখেন, যদি আমি সব রিজনের ভিতরে ঢাকা রিজনও কিন্তু এক্সপোজার সবচেয়ে বেশি। আমরা দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ যেটা আছে, ইন্ডাস্ট্রি সেক্টর তাতে 70% আছে। তো আমি যখন চিন্তা করলাম যে আমি ইন্ডাস্ট্রি এই 70%টাকে আমি আর বাড়াবো না, আমি আদার যে সেক্টরগুলো আছে, আমার এগ্রিকালচার আছে, আমার এসএমই আছে, আমার পার্সোনাল লোন আছে, আমার রিটেল লোন আছে, যে আমি একটা সেক্টরের উপরে আমি 80% 90% ডিপেন্ড হতে চাচ্ছি না, আমার রিস্কটা বেড়ে যায়। এটা ডিপেন্ড করে কিন্তু বিজনেসের উপরে। সরকারি ব্যাংক যেমন ধরেন আপনি দেখবেন যে 20 ইয়ার্স পর্যন্ত লোন দিতে পারে, কিন্তু আমি কিন্তু এটা পারি না, বিকজ আমি 20 ইয়ার্স পর্যন্ত ডিপোজিট রাখতে পারি না। তো আমাকে কিন্তু কি ম্যাচ করতে হয়, বাস্কেট টু বাস্কেট ম্যাচ করতে হয়। আমি যখন 3 মাসে কোনো ডিপোজিট নিচ্ছি, আমার তখন চিন্তা করতে হবে যে এই ডিপোজিটটা 3 মাস আমি কোন সেক্টরে খাটাবো, ঠিক আছে? বাস্কেট টু বাস্কেট আমাকে চিন্তা করতে হয়, ঠিক আছে? যেগুলো আমি ধরেন লং টার্মে যাচ্ছি, 1 ইয়ার বা 2 ইয়ার্স বা 3 ইয়ার্সে যাচ্ছি, সেটাও আমি ইনভেস্ট করতেছি ইন্ডাস্ট্রি সাইডে। আমি যেগুলো শর্ট টার্ম আমি ট্রেডিং ফার্মগুলোতে দিচ্ছি, বিকজ আমি টাকাটা 3 মাসের ভিতরে পেয়ে যাব। এইভাবে কিন্তু আমাদের বাস্কেট টু বাস্কেট কিন্তু সেগ্রেট করা হয়। কিন্তু শর্ট টার্ম ডিপোজিট নিয়ে আমি একটা ইন্ডাস্ট্রিতে দিয়ে দিলাম লং টার্ম, তাহলে কিন্তু আমার টাকাটা কিন্তু ব্লক হয়ে গেল। কিন্তু এখানেই কিন্তু অনেকগুলো ব্যাংক কিন্তু এই বিজনেস হান্ট করতে যেয়ে কুইক রিটার্ন পাওয়ার জন্য কিন্তু এই জায়গায় চলে যেতে চায়। তখনই কিন্তু দেখা যায় কি লং টার্মে কিন্তু ও যে শর্ট টার্ম লোনটা যে দিয়ে দিয়েছে লং টার্মের জন্য, কিন্তু এই শর্ট টার্ম লোনটা কিন্তু আসলে কিন্তু ডিপোজিটার্স মানি, আমার কিন্তু 3 মাস পর তাকে ফেরত দিতে হবে। তো তখন কিন্তু যে ব্যাংক কিন্তু একটা সমস্যা পড়ে। ওই জায়গায় কিন্তু আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু ওই জায়গায় আমরা কিন্তু বেশ আমাদের যে টিম মেম্বার আছে, আমাদের যে টপ ম্যানেজমেন্ট আছে, প্লাস আমাদের রিস্ক কমিটি আছে, আমাদের অডিট কমিটি আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রতি মাসে বা কোয়ার্টারলি কিন্তু আমাদের মিটিং হয় যে আমরা কোন কোন সেক্টরে আমাদের বাস্কেট ওয়াইজ কীভাবে পেমেন্ট করা যায়। ওইটা আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, সেটাকে আমরা ফলো করি। আমরা সত্যতা বলতে কি যে আমাদের কনভেনশনাল ব্যাংকিং করি, বাট আমরা ইসলামিক উইং রেখেছি। আমরা অ্যাবসলিউটলি আমরা যে ইসলামিক ব্যাংক বলতে যেটাকে বোঝায় ওইটা আমরা না। আমরা প্রত্যেকটা আমাদের যতগুলো ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ আছে, আমাদের ওখানে একটা ডেস্ক থাকে, ইসলামিক ব্যাংকিং উইং থাকে, ওখানে ওই ইসলামিক ব্যাংকিং যে প্রোডাক্টগুলো আছে ওই সার্ভিসটা আমরা প্রোভাইড করি এখানে। তো অনেকে চিন্তা করছে যে এটাকে ইসলামিক করা যায় কিনা, কিন্তু আমি দেখেছি যে আসলে কনভেনশনাল এবং ইসলামিক উইং দুইটা যদি রাখা যায়, আমি মনে করি যে এইটা মানে প্রচার ক্ষেত্রে আমাদের জন্য একটু ইজিয়ার হয়, ঠিক আছে? অনেকে আছে আবার ধরেন ইসলামিক মুডে করতে চায় না, ঠিক আছে? তো আমরা জিনিসটা একটু ব্যালেন্সিং করার জন্য আমাদের যে একদম ইসলামিক পোর্টফোলিও যে নাই তা না, কিন্তু আমাদের কিন্তু ইসলামিক ডিপোজিট এগেনস্টে আমাদের ইসলামিক ফাইন্যান্সও আছে কিন্তু। তো আমরা দেখছি যে আমাদের ওই জায়গায় কিন্তু বাড়ছে, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানে দুইটা থাকাটা ভালো। লাস্ট ইয়ার যদি বলি আমি 2024 বা 2023, এই বছর তো মাত্র শুরু হলো, আমাদের কিন্তু দেয়ার ইজ এ গ্রোথ। আমরা অলমোস্ট যদি ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমরা তো একবারে বলি ট্রেড ভলিউমটা, আমরা প্রায় 5 বিলিয়নের কাছাকাছি আমরা ট্রেড ব্যবসা করেছি আমরা, এবং এটা কিন্তু এক বছরে এটা ধরেন আমি গত বছর থেকে আমার গ্রোথ আছে। আমরা আশা করছি এই বছর আমাদের যে প্ল্যান আছে, আমরা আশা করি $5 বিলিয়ন ক্রস করবো, আশা রাখি 6 বিলিয়নের কাছাকাছি যাব।